আকাশ অনেকক্ষণ থেকে ফোন হাতে বসে আছি। গতকাল রাতে একটু ঘুমাতে পারিনি টেনশনে। সকাল থেকে আশফাক আঙ্কেলকে কল দিতে চাইছি, কিন্তু কিভাবে বলবো বোঝাতে পারছি না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কল দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আশফাক আঙ্কেল: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আকাশ? আকাশ: আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আশফাক: আলহামদুলিল্লাহ। চাঁদ মামুনি আর ভাবি কেমন আছে? আশিক চলে যাবার পর আর তোমাদের সাথে তেমন যোগাযোগ করা হয়নি। আকাশ: আঙ্কেল সবাই ভালো আছে। আমি একটা কথা বলার জন্য কল দিয়েছিলাম। আকাশ: কি কথা? কোনো জরুরি কথা? আকাশ: আঙ্কেল, কথাটা চাঁদকে নিয়ে। আশফাক: চাঁদকে অসুস্থ? কি হয়েছে ওর? আকাশ: না আঙ্কেল, চাঁদ একদম ঠিক আছে। আশফাক: তাহলে কি কথা? আকাশ: আসলে আঙ্কেল, বাবা আপনাকে কথা দিয়েছিল চাঁদের বিয়ে আপনার ছেলের সাথে দেবে। আশফাক: হ্যাঁ, কথা দিয়েছিল। আর হৃদয়ের পড়া শেষ হলেই দেশে ফিরছে। আর চাঁদেরও 18 হয়ে যাবে, তখন বিয়ের কাজ সেরে ফেলব। আকাশ: আসলে আঙ্কেল। আশফাক: কোনো সমস্যা আঙ্কেল? আকাশ: আকাশ: আসলে চাঁদ অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে। সেই ছেলের বিয়ে ঠিক হয়েছে শুনে সুইসাইড করতে গিয়েছিল। চোখ বন্ধ করে একদমই বলে দিলাম। আশফাক: আকাশ: এখন আপনি বলুন আমি কি করব? ওই ছেলেকে না পেলে চাঁদ সুইসাইড করতে একবার ভাববে না। আপনি চাঁদকে চিনেন, আর ওই ছেলের সাথে বিয়ে দিলে বাবার কথার খেলাপ হবে। আশফাক: আকাশ: আঙ্কেল শুনতে পাচ্ছেন? আশফাক: চাঁদকে আমি নিজের মেয়ের মতোই দেখেছি। আশিক বেঁচে থাকলে কি বলতো জানি না, কিন্তু আমার কাছে চাঁদের খুশির মূল্য সবচেয়ে বেশি। সেই ছেলের সাথে বিয়ে দাও যাকে চাঁদ চায়। কিন্তু কখনো যদি মনে হয় চাঁদ ভালো নেই সেই ছেলের সাথে, তাহলে তোমার আর সেই ছেলের খবর আছে। আকাশ: আপনি আমাকে কত বড় বোঝামুক্ত করলেন বলে বোঝাতে পারবো না আঙ্কেল। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আশফাক: ভালো থেকো। রেখে দিলাম ফোন। হৃদয়কে কি বলবো, কি বলে বুঝাবো আমি? সে যে সে সে ছো- সে যে ছোটবেলা থেকে চাঁদের স্বপ্ন নিয়ে বড় হয়েছে, তাকে কি করে বলবো চাঁদ তাকে না অন্য কাউকে চায়? আকাশ: এখন একটু নিশ্চিত লাগছে, কিন্তু আগে মাহিনীর বিয়ে ভাঙতে হবে। এদের আবার কি বলে বোঝাবো? মেঘপরি: ও মাই গড, গতকাল বাসায় পৌঁছে মেঘলাকে কল করার কথা ছিল। এত ঝামেলায় মনেই নেই। মহারানী মনে হয় রাগে আগুন হয়ে আছে। তাড়াতাড়ি কল দিলাম, কেটে দিল। মেঘলা: যাওয়ার 12 ঘন্টার বেশি হয়ে গেছে, এখন আমার কথা মনে পড়েছে। ধরবো না কল, ফালতু লোক। আকাশ: কয়েকবার দেওয়ার পরেও রিসিভ করছে না। বাপরে, এত রাগ! মেসেজ দিলাম, আমার মিষ্টি মেঘপুরি রিসিভ করো প্লিজ, কথা আছে। আবার কল দিলাম। মেঘলা: আকাশ, রাগ করেছ? মেঘলা: আকাশ: কথা বলবে না? মেঘলা: আকাশ: আচ্ছা, না বললে আমি বলছি, তুমি শোনো। তারপর বাসায় আসার পর থেকে এখন পর্যন্ত যা হয়েছে বললাম। মেঘলা: ও মোর আল্লাহ, এত কিছু হয়ে গেছে? আকাশ: জি মহারানী। মেঘলা: এখন কি করবেন? আকাশ: আমার যা করার আমি করেছি, এখন বাকিটা তুমি করবে। মেঘলা: আমি কি করব? আকাশ: তোমার বাবা মাকে বোঝাবে। মেঘলা: কিন্তু? আকাশ: কোনো কিন্তু না, আমার বোনের জীবনের প্রশ্ন এটা। মেঘলা: তানহাও ভাইয়াকে খুব ভালোবাসে সেই ছোটবেলা থেকে। আকাশ: তুমি কি চাইছো আমি বসে বসে আমার বোনকে মরতে দেখি? তুমি মানাতে পারলে ভালো, না হলে তোমার ভাইকে তুলে এনে আমার বোনের বিয়ে দেব, মনে রেখো। মেঘলা: আপনি রেগে যাচ্ছেন কেন? আকাশ: একবার ভেবে দেখো, যখন আমার বোনটাকে মৃত্যুর একদম কাছাকাছি দেখেছিলাম, আমার কেমন অবস্থা হয়েছিল। তোমার ভালোর জন্য তোমার ভাই তোমার ভাই আমাকে তোমার থেকে দূরে সরাতে একবার ভাবেনি। আমি আমার বোনের জীবন বাঁচাতে অন্য কারো কথা কিভাবে ভাববো? যা বললাম তাই করো, আর কাজ না হলে আমাকে জানাও। আমার কাজ আমি খুব ভালোভাবে করতে পারি। মেঘলা: আরে শুনুন। যা কেটে দিল। কোন মুসিবত রে বাবা, এখন কি করি? আগে ভাই কি চাই জানতে হবে। ভাইয়ের রুমে গেলাম। ভাই আসবো? মাহিন: হ্যাঁ আয়। আবার অনুমতি নিতে হয়? মেঘলা: চুপচাপ ভাইয়ের পাশে বসলাম, মুখ ভার করে। মাহিন: কি হয়েছে মেঘ, মুখ ভার করে আছিস কেন?
মেঘলা আর বলিস না, চাঁদ নাকি গতকাল বাসায় গিয়ে সুইসাইড করতে গিয়েছিল। মাহিন কি? মনে হচ্ছে দম গলায় আটকে গেছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলছিস এসব? এখন কেমন আছে চাঁদ? কোথায় আছে? কথা বলছিস না কেন? মেঘলা এখন ঠিক আছে, আকাশ দেখেছিল তাই বেঁচে গেল, না হলে আচ্ছা আচ্ছা ওর কথা বাদ দে, যেটা জানতে এসেছি সেটা জিজ্ঞেস করি। তানহা ভাবির সাথে কথা হয়েছে? মাহিন চাঁদ তুই মেঘ তুই এখন যা, একটু একা থাকতে দে। মেঘলা বল না ভাই, ভাবির সাথে কথা হয়েছে? মাহিন কিসের ভাবি? হ্যাঁ কিসের ভাবি? যাকে তাকে ভাবি বানিয়ে ফেলবি? মেঘলা আরে যাকে তাকে কোথায় বানালাম, কিছুদিন পরই তো বিয়ে। মাহিন বিয়ে ঠিক হয়েছে, এখনো হয়নি, আর তাই এটা নিয়ে একদম আমার সামনে নাচানাচি করবি না। ঠিক হলেই কেউ ভাবি হয়ে যায় না, যেমন ঠিক হয়েছে তেমন ভেঙেও যেতে পারে। মেঘলা কি বলছিস এসব? মাহিন প্লিজ মেঘ, এখন আমার সামনে থেকে যা, একা থাকতে দে একটু। মেঘলা ওকে। ভাইয়ার রুম থেকে চলে আসতে নিলাম, চাঁদের কথা শুনে এতটা রিয়াক্ট করলো, আর তানহার কথা সহ্যই করতে পারছে না। তাহলে কি ভাই ও চাঁদকে ভালোবাসে? হাত লেগে টেবিলের ওপর থেকে কি যেন পড়ে গেল, তাকে দেখে একটা ডায়েরি খোলা পড়ে আছে। সরি চাঁদ, লেখা মাঝে কলম দেওয়া। তার মানে আমার সন্দেহ ঠিক, ভাই ও চাঁদকে ভালোবাসে। ভাই জানালার সামনে দাঁড়িয়ে কাউকে হয়তো কল দিচ্ছে। ডায়েরিটা তুলে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। মাহি বারবার চাঁদকে কল দিচ্ছি, রিসিভ করছে না। আর ওর এই অবস্থার জন্য আমি দায়ী। ওর গলা না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছি না। চাঁদ এখন দেখেন কেমন লাগে। ফোনটা অফ করে রেখে দিলাম। মাহিন এতক্ষণ তাও কল যাচ্ছিল, এখন অফ বলছে। ওকে না দেখে নিজেকে শান্ত করতে পারবো না, তাই বেরিয়ে পড়লাম। মেঘলা ডায়েরিটা রুমে এনে পড়া শুরু করলাম। ভাই চাঁদকে শুধু ভালোবাসে না, অনেক ভালোবাসে। এই ডায়েরিটা পড়লে যে কেউ বুঝতে পারবে। আমার বিয়ের জন্য যখন দেখতে এসেছিল তখন চাঁদকে দেখে ভালোবেসে ফেলেছে ভাই। সেদিন থেকে যতবার ভাই চাঁদকে দেখেছে সব লেখা এখানে। চাঁদের সাথে খারাপ ব্যবহার করেছে তাও লেখা। সব কিছু আমার জন্য হয়েছে। ভাই আমাকে এত ভালোবাসে, আমার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিতে একবার ভাবিনি। নিজেকে অপরাধী মনে হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য এসব হয়েছে, এখন আমি সব ঠিক করব। আকাশ মেঘলার সাথে রাগ করাটা ঠিক হয়নি, সরি বলা উচিত। কল দিলাম আবার। মেঘলা আকাশ সরি। মেঘলা আকাশ সরি বললাম তো। মেঘলা আপনি বলেছিলেন আর কখনো কষ্ট দিবেন না, একদিনও কথা রাখতে পারলেন না। আকাশ কষ্ট কোথায় দিলাম, শুধু একটু রাগ করে কথা বলেছি। আমি কি বলেছিলাম তোমার সাথে রেগে কথা বলবো না? মেঘলা না। আকাশ তাহলে? মেঘলা কিন্তু। আকাশ কোনো কিন্তু না, এখন বলো কাজটা কখন করবে? মেঘলা অর্ধেক করা হয়ে গেছে। আকাশ মানে? মেঘলা সব খুলে বললাম, এখন ভাই কোথায় যেন বের হয়ে গেল অস্থির হয়ে। আকাশ ওকে বাকি কাজটা তাড়াতাড়ি করে ফেলো, এদের বিয়ের ঝামেলায় আমার বাসরটাই হলো না এখনো। মেঘলা ফালতু লোক একটা, সবসময় ফালতু কথা। আকাশ আরে ফালতু কথা হলো কিভাবে? বিয়ের 2 মাস হতে চললো, এখন আবার মিষ্টি বউটাকে কাছে পেলাম না। মেঘলা কাছেই তো ছিল, তখন ফিরেও দেখেননি। আকাশ প্লিজ মেঘ পড়ি, পুরনো কথা মনে করে নিজেও কষ্ট পেও না, আর আমাকে অপরাধ বোধে বিদ্ধ করো না। ভুলে যাও না প্লিজ। মেঘলা আকাশ আচ্ছা এখন রাখছি, একটু অফিসে যাব, এত ঝামেলায় অফিসের কথা ভুলেই গিয়েছিলাম। মেঘলা আল্লাহ হাফেজ। আকাশ ভালোবাসি। মেঘলা আকাশ যদি কখনো মনে হয় মন থেকে মাফ করতে পেরেছ তখন না হয় বলো। আল্লাহ হাফেজ। মেঘলা কেটে দিয়েছে, বলতে তো চাই, কেন জানি বলতে পারি না। আবিদ দেখো বাবা তুমি নিতে এসেছো ভালো কথা, কিন্তু মেয়েটা 3 বছর পর এসেছে এই বাড়িতে, আবার ওর 2 ভাইয়ের একসাথে বিয়ে, এখন কিভাবে দেই ওকে? রবিন ওকে আঙ্কেল, তাহলে আমি বিয়ে মিটে গেলে এসে নিয়ে যাব। আবিদ আরে তা কেন, তুমিও কয়েকটা দিন এখানে থেকে যাও। রবিন না আঙ্কেল, আমার অফিস আছে। আবিদ আরে সমস্যা কোথায়, অফিস এখান থেকেই করবে, তোমারও তো শালকের বিয়ে। রবিন রূপের দিকে তাকাতেই মুখ ফিরিয়ে নিল। দাঁড়াও তোমার মুখ ফিরিয়ে নেওয়া দেখাচ্ছি। ঠিক আছে আমি থেকে যাচ্ছি।
রূপ, যত সব নাটক। মেঘলা চাঁদের কথা শোনার পর আব্বা মা কিছুক্ষণ শকড হয়েছিল। চাঁদের মতো মেয়ে ছেলের বউ করার স্বপ্ন আব্বা মা দেখেনি। আব্বা, আকাশ কি চাইছে? মেঘলা, সে শুধু তার বড়ির মুখে হাসি দেখতে চায়। মা, মেঘরে বড় লোকের আদুরে মেয়ে পারবে আমাদের, মেঘের মতো বড় লোকের আদুরে মেয়ে পারবে আমাদের সাথে মানিয়ে নিতে? মেঘলা, ভালোবাসা থাকলে সব সম্ভব মা। 25 বছর আগে চাঁদের জায়গায় তুমি ছিলে মা, সেটা ভুলে যাচ্ছ? তুমি যখন পেরেছ, চাঁদও পারবে। আব্বা, ঠিক আছে, আমি জামাল ভাইকে বুঝিয়ে বলে দিচ্ছি, ছেলে মেয়েদের ভালো থাকাটাই আগে। মা, ঠিক আছে, যা ভালো বুঝো করো। মেঘলা, এত সহজে ঝামেলা থেকে মুক্তি পাবো ভাবতেই পারিনি। কল করে আকাশকে সব জানিয়ে দিলাম। উনিও স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাহিন, অনেক চেষ্টা করেও চাঁদের দেখা পেলাম না। ফোনটাও আর খুলিনি। রাতে বাসায় এসে দেখি কেউ নেই। আমিনা আপু? আমিনা, যে ভাইজান। মাহিন, বাসা খালি কেন? কোথায় গেছে সবাই, কোথায় গেছে? আমিনা, সবাই তো রিয়াদ ভাইজানের জন্য মাইয়া দেখতে গেছে, আয়া পড়বো মনে হয়। মাহিন, ওকে, আমি রুমে যাচ্ছি, কেউ যেন আমাকে না ডাকে। আমিনা, আচ্ছা। মেঘলা, আজকে লিজার এক্সপ্রেশন দেখার মতো ছিল। আগামীকাল ভাইয়ের এক্সপ্রেশন দেখার অপেক্ষা এখন। রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে জুয়েলারি খুলছিলাম। খালি পেট কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠলাম। কেন, খুশি হওনি? মেঘলা, তা নয়, আপনি কখন এলেন? আকাশ, বেশিক্ষণ হয়নি, একটু ফ্রেশ হয়ে কেবল শুয়েছিলাম। মেঘলা, আপনি কিভাবে এলেন? আকাশ, কিভাবে এলাম মানে, এখনও কি পাইপ পেয়ে আসবো নাকি? আমিনা আপু দরজা খুলে দিয়েছে, বলল তোমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। এটা হাত বোলাচ্ছি আর ঘাড়ে মুখ গুজে বললাম। মেঘলা, ওহ, বরফের মতো জমে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আকাশ, ওহ কি? মেঘলা, এভাবে থাকলে কথা বলা যায়? আকাশ, কেন যায় না? আরে, গভীরভাবে স্পর্শ করে আর ঘাড়ে কিস করে বললাম। মেঘলা, কেমন যেন লাগে। আকাশ, কেমন লাগে? এটা হালকা চাপ দিয়ে ধরে। মেঘলা, জানি না। আকাশ, আমি বলি কেমন লাগে। মেঘলা, ওনার থেকে দূরে এসে দাঁড়ালাম। আমি শাওয়ার নিয়ে আসছি, আপনি বসুন। আকাশ, চলো, আমিও আসছি, একসাথে নেব। মেঘলা, ধুর, ফালতু লোক একটা, ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে এলাম। আকাশ, পাগলি ভয় পেয়েছে, আজ ছেড়ে দিলাম, তাই কি সবসময় ছাড়বো? আমার সাথে তোমাকে শাওয়ার নিতে হবে, শুধু একবার বাসায় চলো। মেঘলা, আল্লাহ, শাওয়ার নেওয়া শেষে খেয়াল করলাম জামা কাপড় কিছুই আনিনি। কি করবো এখন? রুমে তো উনি আছে, এই যে শুনছেন। আকাশ। মেঘলা, রুমে নেই নাকি? দরজা হালকা খুলে উকি দিয়ে দেখি রুমে নেই। রুমের দরজা খোলা, মনে হয় বাইরে গেছে। টাওয়াল জড়িয়ে বাইরে এসে আগে দরজা অফ করে দিলাম। কে আবার এসে পড়বে ঠিক নেই। আলমারিতে কাপড় খুঁজতে লাগলাম। আকাশ। মেঘলা ওয়াশরুমে যেতে বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। রুমের দরজা অফ করার শব্দ শুনে রুমে এলাম। মেঘলার হয়তো শাওয়ার নেওয়া শেষ। রুমে এসে দেখি মেঘলা শুধু একটা টাওয়াল পরে আলমারির সামনে দাঁড়িয়ে আছে। ভেজা চুল কোমরের নিচে নেমে গেছে, টপ টপ করে পানি পড়ছে। নিঃশ্বাস নিতে ভুলে গেছি মেঘলাকে দেখে। মেঘলা জামা কাপড় হাতে নিয়ে পেছনে ঘুরতেই দেখি আকাশ দাঁড়িয়ে আছে, কেমন নেশাগ্রস্তের মতো দৃষ্টিতে। লজ্জায় শরীরে রক্ত জমে গেছে মনে হচ্ছে, পা মনে হচ্ছে ফ্লোরে আটকে গেছে। আকাশ। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম মেঘলার দিকে। ওর মুখে গলায় জমে থাকা বিন্দু বিন্দু পানি শুষে না নিলে মনে হচ্ছে তৃষ্ণায় মরে যাব। মেঘলা ওনাকে এগিয়ে আসতে দেখে হাত থেকে জামা কাপড় পরে গেল, কিন্তু এক পাও নড়তে পারলাম না। আকাশ। মেঘলার সামনে এসে নিচু হয়ে থুতনিতে জমে থাকা পানি ঠোঁট দিয়ে শুষে নিলাম। মেঘলা সারা শরীরে মনে হয় বৈদ্যুতিক শক খেলাম, শক্ত করে চোখ বন্ধ করে নিলাম। আকাশ। থুতনিতে আঙুল দিয়ে একটা মুখটা উপরে তুললাম। চোখ বন্ধ করে আছে, ভেজা ঠোঁটগুলি কাঁপছে। মুখটা 2 হাতের আঁচলে নিলাম।
সারা মুখে জমে থাকা পানি ঠোঁট দিয়ে শুষে নিলাম। মেঘলা, দম আটকে আছে গলায়, মনে হচ্ছে যে কোনো সময় মারা যাব। মুঠো শক্ত করে টাওয়াল আঁকড়ে ধরে আছে। আকাশ, কিছুক্ষণ তাকিয়ে থাকতাম ওর অবিরাম কাপা ঠোঁটগুলির দিকে। বেশিক্ষণ সময় নিজেকে আটকে রাখতে পারলাম না। ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিলাম। পাগলের মতো শুষে নিচ্ছি ওর ঠোঁট। মেঘ প্রথমে রোবটের মতো দাঁড়িয়ে থাকলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রেসপন্স করতে শুরু করলাম নিজের অজান্তে। আকাশের মাথার পেছনে চোল আঁকড়ে ধরে আমিও পাগলের মতো ঠোঁট সুস্থে শুরু করলাম, কিন্তু আকাশের সাথে পেরে উঠছি না। কি হলো জানি না, ওনার ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। এতে যেন ওনার পাগলামি আরও বেড়ে গেল। আকাশ, ওর রেসপন্স আমাকে পাগল করে দিয়েছে। আর যখন ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে, আরও যেন আউট অফ কন্ট্রোল হয়ে পড়লাম। কতটা সময় এভাবে কেটেছে জানি না। ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলাম পাগলের মতো। মাঝে মাঝে ছোট ছোট লাভ বাইট দিচ্ছি। ওর গায়ে জড়ানো টাওয়াল খোলার জন্য হাত রাখলাম টাওয়ালে। মেঘলা, উনি টাওয়ালে হাত রাখতে কি হলে জানি না, শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলাম ওনাকে। উনি কিছুটা দূরে সরে গেলেন। আকাশ, অবাক হয়ে তাকালাম মেঘলার দিকে। এমন কেন করলো? মেঘলা ফ্লোরে পড়ে থাকা জামা কাপড়গুলো হাতে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আকাশ, আমি তো জোর করিনি ওর সাথে, তাহলে এমন কেন করলো? মেঘলা, ও চাইলে প্রথমেই আমাকে বাধা দিতে পারতো। এভাবে কাছে টেনে দূরে ঠেলে দিল কেন? ও কি আমাকে মন থেকে মাফ করতে পারেনি এখনো? কম্প্রোমাইজ করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত পেরে ওঠেনি। কিন্তু আমি তো কোনো কম্প্রোমাইজ চাই না, ভালোবাসা চাই শুধু। মেঘলা ওয়াশরুমের ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। কেন এমন করলাম আমি? আমি তো ওনাকে ভালোবাসি, কাছে চাই, তাহলে কেন? এটা করা ঠিক হয় নাই আমার। সরি বলতে হবে ওনাকে। আকাশ, যেদিন ভালোবেসে কাছে টেনে নিতে পারবে সেদিনই তোমার কাছে যাব। তার আগে তাকানোরও চেষ্টা করব না। বেরিয়ে এলাম রুম থেকে। মেঘলা তাড়াতাড়ি চেঞ্জ করে রুমে এসে দেখি উনি নেই। কোথায় গেল এত তাড়াতাড়ি? আকাশ, বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম। কিছুতেই ভুলতে পারছি না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই দৃশ্য। ভুলটা হয়তো আমার ছিল, কিন্তু মানতে পারছি না মেঘলার এমন আচরণ। মেঘলা ড্রয়িং রুমে এসেও আকাশকে পেলাম না। আমিনা আপু ড্রয়িং রুমে এসে বসে টিভি দেখছে। আমিনা আপু, আকাশকে দেখেছো? আমিনা, হ আপা, কোন দিকে না কোনো দিকে না তাকায় সোজা বাইর হয়ে গেল হন হন কইরা। আকাশ, গাড়ি নিয়ে বের হয়ে আসলাম বাসা থেকে। মেঘলা দৌড়ে বাইরে এসে দেখি উনি বের হয়ে গেলেন। উনি অনেক কষ্ট পেয়েছেন হয়তো। আবার দৌড়ে রুমে গিয়ে কল দিলাম ওনাকে, কিন্তু রিসিভ করছে না। আকাশ, ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছালাম। গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইলাম কিছুক্ষণ, তাও নিজেকে শান্ত করতে পারছি না। গাড়ি থেকে নেমে সুইমিং পুলে ঝাঁপ দিলাম। ডুব দিয়ে পুলের ফ্লোরে বসে রইলাম। কিছুক্ষণ এভাবে থেকে সাঁতার কেটে রুমের দিকে যেতে লাগলাম। মেঘলা একের পর এক কল দিয়ে যাচ্ছি, কিন্তু উনি রিসিভ করছে না। এখন কান্না করতে ইচ্ছে করছে আমার। নিজের চুল নিজে ছিঁড়ছি। কেন এমন করলাম? কেন? আকাশ, রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। রবিন অফিস থেকে এসে দেখি রূপ রুমে নেই। রূপ রূপ রবিন রূপ রূপ বেলকনিতে বসেছিলাম, ইচ্ছে করেই উত্তর দেয়নি। এখন মনে হচ্ছে উত্তর না দিতে বাসার সবাইকে জড়ো করে ছাড়বে। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মরিনি এখনো, বেঁচে আছি। রবিন, রূপ এসব কেমন কথা? রূপ, কেন? তুমি মনে প্রাণে চাও আমি মরি, আমি শুধু সেটা প্রকাশ করলাম। রবিন এক টানে রূপকে বুকে এনে ফেললাম। বাবার বাড়ি এসে সাহস বেড়ে গেছে? রূপ, সাহস বাবার বাড়ি এসে বাড়েনি, সাহস বাড়িয়েছে আমার সন্তান। এতদিন একা ছিলাম, এখন আমার সন্তান আমার সাথে আছে। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। রবিন, শুধু তোমার সন্তান? রূপ, শুধু আমার সন্তান। যে ভালো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, সে ভালো ভাবা হবে কি করে? রবিন, মাফ করা যায় না আমাকে? রূপ, আমি জানি আমার অপরাধ আকাশ সমান। তুমি তো আমায় ভালোবাসো, মাফ করে দাও না আমার অপরাধ। রূপ, আমি কাউকে ভালোবাসি না। মুখ ফুরিয়ে নিলাম। রবিন,
কোনোদিন বাসনি? রূপ, না। রবিন, একটুও না। রূপ, না। রবিন, আমার দিকে তাকিয়ে বলো। ধুতি ধরে মুখটা সামনে আনলাম, চোখে চোখ রেখে বলো, একটুও না। না। আজ এই চোখে কোনো রাগ দেখতে পাচ্ছি না। না আছে রাগ, না আছে বিরক্তি, আছে শুধু ভালোবাসা পাওয়ার আকুলতা, অসহায়তা। আমরা মেয়েরা বড় অদ্ভুত, একটু ভালোবাসা পেলে হাজার অপরাধ এক নিমিষে ভুলে যাই। কথাটা বাস্তব সত্য। আমারও এখন একই অবস্থা। মন বলছে রবিনকে মাফ করে কাছে টেনে নিতে, কিন্তু মস্তিষ্ক বলছে ও কি এত সহজে মাপ পাওয়ার যোগ্য? মস্তিষ্ক যেন হঠাৎ করে মনকেও শক্ত করে তুলল। ভালোবাসি না আমি তোমাকে, শুনতে পেয়েছো তুমি? একটুও ভালোবাসি না। ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। রবিন, চোখ টলমলো করছে পানিতে। নিজের দোষে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। যে হাসি খুশি রূপকে ভালোবেসেছিলাম, তাকে নিজের হাতে গলা টিপে খুন করেছি। একটু একটু করে তৈরি করেছি এই কঠিন রূপকে। অভিমানের নিচে চাপা পড়ে গেছে তোমার ভালোবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করব সেই রূপকে বাঁচিয়ে তোলার, যাকে নিজেই খুন করেছিলাম। চেষ্টা করব সেই ভালোবাসা ফিরে পাবার, যা নিজের দোষে হারিয়েছি। রূপ, আমি সব জেনে গেছি রবিন। এরার সাথে তোমার কোনো রিলেশন ছিল না, শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য এত বড় একটা নাটক করেছো। আমার অপরাধটা কি ছিল? আকাশকে ভালোবেসেছিলাম। কাউকে ভালোবাসা অন্যায়। আমি যদি আকাশের সাথে সম্পর্কের কথা তোমার থেকে লুকাতাম, তোমায় মিথ্যে বলতাম, তাহলে তোমার সব অত্যাচার মেনে নিতাম। আকাশ আমার প্রথম ভালোবাসা। মনের কোণে তার জায়গা হয়তো থেকে যাবে, কিন্তু তোমাকে তো নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। সারা জীবন সাথে চলার জন্য হাত ধরেছিলাম। বিনিময়ে কি পেলাম? রবিন, ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে এসে দেখি রূপ অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি হাত টেনে ধরলাম। রুম, কেউ হাত টেনে ধরায় হুঁশ ফিরল। রুম থেকে বাইরে এসে কিছুক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে নিচে নামতে নিচ্ছিলাম রবিনের খাবার আনতে। তখনই কেউ পিছনে থেকে হাত টেনে ধরলো। খেয়াল করে দেখলাম হাত টেনে না ধরলে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে চলে যেতাম। ভয় কলিজা কেঁপে উঠল। হাতটা আপনা আপনি পেটে চলে গেল, পড়ে গেল। পড়ে গেলে আমার সোনাটার কি হতো ভাবতেই ভয়ে শরীর কাঁপছে। রবিন, খেয়াল করলাম ও ভয়ে কাঁপছে। বুকে জড়িয়ে নিলাম। কিছু হয়নি, ভয় পেও না, দেখো কিছু হয়নি। পড়ে গেলে আমার বাবুর কি হতো? ওর কিছু হলে আমি মরে যাব। ভয়ে রবিনকে জড়িয়ে ধরলাম। রবিন, হোস, বাজে কথা বলবে না। আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না, প্রমিস। কোলে করে রুমে নিয়ে এলাম। অনেক বেশি ভয় পেয়েছে, এখনো জড়িয়ে আছে। বললাম তো ভয় পাওয়ার কিছু হয়নি, আমি আছি তো। হুঁশ ফিরতেই রবিনকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কিন্তু ভয় এখনো আমার সারা শরীর কাঁপছে। রবিন, আর কখনো একা একা নিচে যাবে না। আমি থাকলে নিয়ে যাব, আর না থাকলে মেঘলাকে বলবে, মনে থাকবে? রবিন, ক্ষুধা পেয়েছে, কিছু খাবে? না, খিদে পাইনি, খাবো না। রবিন, কখন খেয়েছো? লিজাদের বাসায় ডিনার করে এসেছি। রবিন, সে রাত 9টায় খেয়েছো, আবার রাস্তায় বমি করেছো, আর এখন বাজে রাত 11টা। তুমি বলছো খিদে পাইনি? ফাজলামি করো আমার সাথে। খিদে তো পেয়েছে, কিন্তু খাবার দেখলেই বমি পায়, কি করব? রবিন, বমি পেলেও কিছু করার নেই, খেতে হবে। এ বুঝলো কি করে আমি কি ভাবছি? রবিন, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার মুখের এক্সপ্রেশন দেখে যে কেউ বুঝবে কি ভাবছো। বাট এখন কথা হলো, এই বাড়িতে আমি খাবার পাবো কোথায়? এখন আবার দরজা নক করছে কে এত রাতে? দরজা খুলে দেখি সার্ভেন্ট আমেনা। খালাম্মা, আপামনি আর আপনার খাবার পাঠাইছে। আপামনি, সে কখন খাইছে তাই? রবিন, আচ্ছা ঠিক আছে, আপনি যান। খাবারটা নিয়ে টেবিলে রেখে দরজা অফ করে দিলাম। আমার শাশুড়ি মায়ের দেখছি সব দিকে খেয়াল আছে। যত সব ঢং, খাবারের গন্ধে বমি পাচ্ছে। রবিন, হাত ধুয়ে এক লোকমা তুলে রূপের সামনে ধরলাম। অবাক হয়ে তাকালাম রবিনের দিকে। এ কোন রবিন? চিনতে পারছি না আমি। যে রবিন 3 বছরে কোনোদিন খেয়েছি কিনা জিজ্ঞেস করেনি, সে নিজের হাতে খাইয়ে দিতে চাইছে। সন্তানের জন্য এত পরিবর্তন, নাকি অন্য কারণ আছে? মুখ ফিরিয়ে নিলাম খাবারের গন্ধে। রবিন, নিজের জন্য না হলেও আমাদের বেবির কথা ভেবে খেয়ে নাও কষ্ট করে। সত্যি তো, আমি না খেলে আমার সোনা বাবাটা
কষ্ট পাবে, তাই খেয়ে নিলাম। কয়েক লোকমা খেতেই বমি আসতে নিল। আর খাবো না, পানি। রবিন তাড়াতাড়ি প্লেট রেখে পানি এগিয়ে দিলাম। পানি মুখে দেওয়ার আগেই গড় করে বমি করে দিলাম রবিনের গায়ে। ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া। এখন কি মারবে আমাকে? আমার বাবুটা কষ্ট পাবে। রবিন কতটা খারাপ আমি? ও ও আমার গায়ে বমি করেছে বলে ভয়ে গুটিয়ে গেছে, আবার মারবো মনে করে আমি। এটা জানা সত্ত্বেও যে ও প্রেগনেন্ট, কাউকে কতটা খারাপ ভাবলে এটা কারো মনে আসতে পারে। ওর কাছে আজ আমি মানুষই না, কারণ কোনো মানুষ তার প্রেগনেন্ট ওয়াইফের হাতে হাত তুলতে পারে না জানোয়ার ছাড়া। নিজেকে আমার জানোয়ারই মনে হচ্ছে। কতটা নেমে গেছে ওর চোখে। ইচ্ছে করছে শেষ করে দিই নিজেকে। ওঠো, ফ্রেশ হতে হবে। আজ মনে হচ্ছে আমার অবাক হওয়ার দিন। ও আমাকে কিছু না বলে আমাকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে রুমে নিয়ে এলো। রবিন তুমি 5 মিনিট বসো, আমি আসছি। ওয়াশরুমে গিয়ে দ্রুত শাওয়ার নিয়ে শুধু টাওয়াল পরেই বের হলাম। ওকে বাকিটা খাইয়ে দিতে হবে। শুধু চুলটা একটু মুছে খাবার খাইয়ে দিতে নিলাম। রূপ আর খাবো না। রবিন চুপচাপ শেষ করো। রূপ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে ড্রেস পরে নাও। রবিন কেন, তোমার সমস্যা হচ্ছে? রূপ কিছু না বলে ভেঙচি কেটে চুপচাপ খাবারটা মুখে নিলাম। সত্যি সমস্যা হচ্ছে, ভেজা গায়ে হট লাগছে। রবিন এবার শুয়ে পড়ো। ও শুয়ে পড়তে বাকি খাবারটা খেয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, বাট কিছু করার নেই। রূপ রাত 1টা বাজলেও আমাকে দিয়ে খাবার গরম করিয়ে খেত, আর এখন ঠান্ডা খাবারই খাচ্ছে। বেশ হয়েছে, আমার বাবুটা না আসতেই তোমার এই অবস্থা করছে। এলে কি হাল হবে তোমার? রবিন ওর শয়তানি হাসি দেখে ভালোই লাগছে। আমার এই অবস্থা দেখে খুশি থাকতে, তাই থাকো। খাওয়া শেষে একটা ট্রাউজার পরে নিলাম। ড্রাইভার সব দিয়ে গেছে। বেডে শুয়ে রূপকে বুকে টেনে নিলাম। রূপ তোমার এত পরিবর্তন সহজভাবে নিতে পারছি না। তোমার প্রয়োজন মিটে গেলে বেরিয়েও আমার জায়গা হতো না। আর আজ সোজা বুকে সরে আসতে নিলাম। রবে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আর যেতে দেব না এই বুক থেকে। রূপ এত সুখ সইবে তো? নিজের অজান্তে চোখের পানিতে রবিনের বুক ভিজে যাচ্ছে। রবি কিছু বললাম না, শুধু মাথায় একটা কিস করলাম। এভাবেই হয়তো একদিন অভিমানের বরফ গলে আমার সেই হাসি খুশি রূপ বেরিয়ে আসবে। মেঘলা গত রাতে কল দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙার পর থেকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো খবর নেই ওনার। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে ফুলে গেছে। দেখবে পেতনির মতো লাগছে, তাও কল দিয়েই যাচ্ছি। সাথে চোখের পানি পড়ছে। এখন আবার অফ বলছে। কান্না বেড়ে গেল। দিনটা এভাবেই গেল। বিকেলের দিকে আমরা সবাই ওই বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সবাই শুধু জিজ্ঞেস করছে আমার মুখের এই দশা কেন। এনার্জি বলে কাটিয়ে দিয়েছি, তাও হয়তো সবার মনের সন্দেহ দূর হয়নি। হ্যাঁ, যা ইচ্ছে ভাবতে থাকুক, আমি এখন আছি নিজের জেলায়। ভাইয়ের মুখটাও দেখার মতো হয়েছে। ও এখনো জানে না আমরা তানহাকে না চাঁদকে দেখতে যাচ্ছি ওই বাড়িতে। আমার জন্য কি অপেক্ষা করছে আল্লাহ জানে। কিভাবে ওনার রাগ ভাঙাবো। মাহি গাড়ি যত এগোচ্ছে আমার তত মনে হচ্ছে চাঁদ আমার থেকে দূরে সরে যাচ্ছে। মেয়েটার সাথে আর একবার কথা বলতে পারিনি। সে আমার ফোনই রিসিভ করছে না। আচ্ছা পালিয়ে যাব কোথাও? মাহিন এটা তো মেঘলা শ্বশুর বাড়ি, আমরা এখানে কেন এসেছি? মেঘলা চাঁদ আমাদের সাথে যাবে তাই। মাহিন কি? মেঘলা জি। মাহিন এই বাড়ির ড্রয়িং রুমে বসে আছি, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যে যার মতো গল্প করছে, কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগও পাচ্ছি না। মেঘটা এসেই কোথাও ওধাও হয়ে গেছে, আর আমি বসে বসে হাতের আঙুল মুচড়িয়ে যাচ্ছি। মেঘলা চাঁদ এমন কেউ করে? যদি কিছু হয়ে যেত তোমার ভাইয়া আর মায়ের কি হতো? চাঁদ জানি না। মেঘলা আর কখনো এমন পাগলামি করো না। চাঁদ মেঘলা তোমার ভাইয়া কোথায়? চাঁদ গত রাতে কখন এসেছে তাও জানি না, আর আজ সকালে কখন বেরিয়েছে তাও বলতে পারবো না। তোমার সাথে কিছু হয়েছে? মেঘলা না, আমার সাথে কি হবে? চাঁদ তোমার মুখের এই দশা কেন? মেঘলা অ্যালার্জির প্রবলেম হয়েছে। চাঁদ এদের কোনো ঝামেলা হয়েছে নিশ্চিত?
মেঘলা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার ভাইয়ের মনে হয় গলায় দম আটকে আছে। চাঁদ, থাকতে দাও। মেঘলা, চাঁদকে রেডি করিয়ে নিয়ে নিচে গেলাম। মাহিন, চাঁদকে দেখে আমার মুখ হা হয়ে গেছে। এ কোন চাঁদ? চকলেট কালার একটা শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দেওয়া, একদম বউ বউ লাগছে। এখন একদম পিচ্ছি পিচ্ছি লাগছে না, কিন্তু চাঁদকে এই সাজায় আনার মানে কি? আবিদা, মা এসো, তোমার আমার পাশে বসো। মেঘলা, মায়ের পাশে বসিয়ে দিলাম। আবিদা, বাহ, খুব মিষ্টি লাগছে, একদম সত্যিকার চাঁদ। এই চাঁদ আমার ভাঙা ঘরে কিভাবে রাখবো? মাহিন, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, মা এসব কি বলছে? আবিদ, বেআইন। আকাশের মা, যাদের বয়স তো এখনো 18 হয়নি, এখন না হয় এঙ্গেজমেন্ট করে রাখি, 18 হলে বিয়ের কথা ভাবা যাবে। আকাশের মা, আমিও তাই বলতে চাইছিলাম, কিন্তু আপনারা কি মনে করেন সেটা ভেবে বলার সাহস পাচ্ছিলাম না। আবিদ, কি যে বলেন, মনে করার কি আছে? তাহলে রিয়াদ আর মাহিনের এঙ্গেজমেন্ট একসাথেই হোক, মাহিন আর চাঁদের বিয়ে না হয় পরে হবে। আকাশের মা, ঠিক আছে। মাহিন, মনে হলো 1200 ভোল্টের ঝটকা খেলাম, আমার আর চাঁদের বিয়ে হচ্ছে। মেঘলা, ঝটকা কেমন লাগলো? মাহিনের পাশে বসে ফিস ফিস করে। মাহিন, এখনো বিশ্বাস হচ্ছে না, কি করে এসব হলো রে মেঘ? মেঘলা, ভাইকে সব খুলে বললাম। মাহিন, ধন্যবাদ রে বোন। মেঘলা, আমার জন্য সব হয়েছিল, তাই আমি ঠিক করে দিলাম। মাহিন, মেঘের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলাম। চাঁদের দিকে তাকালাম, নিচের দিকে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তাকাচ্ছে না। কি হলো ব্যাপারটা? আজকে একবারও আমার দিকে তাকালোই না। মনে হচ্ছে কপালে দুঃখ আছে আমার, এতদিন ওকে রিজেক্ট করার ফল ভুগতে হবে। চাঁদ, এবার বোঝাবো মিস্টার মাহিন, কত গমে কত আটা। মেঘলা, এই মহারাজ গেছে কোথায়? একমাত্র বোনের বিয়ের কথা হচ্ছে, সেও ধাও। যে বিয়ের জন্য এত কষ্ট করলো, এখন তারই দেখা নেই। সারাদিন না খাওয়ার জন্য মাথা ঘুরছে, নাস্তা করে সবাই চলে গেছে, আমি আজ এখানে থাকবো বলে রয়ে গেছি। ভাই চাঁদের সাথে কথা বলতে চলে চেয়েছিল, চাঁদ পাত্তা দেয়নি। ভাইয়ের মুখটা দেখে আমার কষ্টের মধ্যেও সেই হাসি পেয়েছিল। ওরা চলে যেতেই রুমে গিয়ে শুয়ে পড়লাম। আকাশ, সকালে উঠে অফিস চলে গিয়েছিলাম, গত রাতে ফোনটা গাড়িতেই রয়ে গিয়েছিল। সকালে ফোন খুঁজে পাইনি, পরে গাড়িতে গিয়ে দেখি চার্জ শেষ, অফ হয়ে পড়ে আছে। অফিসে গিয়ে চার্জ দিয়ে খুলে দেখি মেঘলার অনেক কল আর মেসেজ, তাও ব্যাক করতে ইচ্ছে করেনি। অফিস শেষে সোজা বাসায় চলে এলাম। রুমে এসে চোখ চড়ক গাছ। এখানে কি কি করেছে? যা ইচ্ছে করুক, আমার কি? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডিনার করতে গেলাম। মা, বৌমা কোথায়? আকাশ, ঘুমিয়ে আছে। মা, এসেছে পর থেকে এখনো কিছু খায়নি, তুই ডাকলি না? আকাশ, খিদে পেলে একাই আসতো। মা, আকাশ, এটা কেমন কথা? চাঁদ, ডাল মে কুছ কালা হ্যায়। আকাশ, খাবার দেবে? মা, দিচ্ছি তো, খেয়ে বৌমার খাবার নিয়ে যা। আকাশ, পারবো না। মা, কি বললি? আকাশ, ওকে নিয়ে যাব। খেয়ে মেঘলার খাবার নিয়ে রুমে এলাম। কাহিনীটা কি হলো? ওর ঘুমটা এত গাঢ় না, রুমে এলেই ওর ঘুম ভেঙে যাওয়ার কথা। কিছু গড়বড় আছে। মেঘলা, এই মেঘলা, ও মাই গড, এ তো সেন্সলেস হয়ে পড়ে গেছে। কখন থেকে সেন্সলেস হয়ে গেছে আল্লাহ জানে। পানির ছিটা দিলাম, তাও জ্ঞান ফিরছে না। তাড়াতাড়ি ডক্টরকে কল দিলাম, কল দিয়ে নিজেই জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। একটু পরে ডক্টর চলে এলো, মা আর চাঁদও চলে এসেছে। ডক্টর, কখন হয়েছে? আকাশ, আমি জানি না, অফিস থেকে এসে মনে করেছি ঘুমিয়ে আছে, এখন খাবার জন্য ডাকতে গিয়ে দেখি সেন্সলেস হয়ে আছে। ডক্টর, বিপি একদম লো, মনে হয় না সারাদিনে কিছু খেয়েছে। আকাশ, কি? ডক্টর, শরীর একদম দুর্বল, আর তার উপর না খেয়ে থাকায় বিপি লো হয়ে সেন্সলেস হয়ে গেছে। ওনার খাওয়া দাওয়ার উপর খেয়াল রাখবেন, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে এই ওষুধ খাইয়ে দিবেন।
আকাশ, ওকে ডক্টর। ডক্টর চলে গেল। মা, তুই কি কিছু বলেছিস? আকাশ, না। মা, তাহলে এমন কেন করবে ও? আর তুইও কেমন তেরা তেরা কথা বলছিলি তখন। চাঁদ, মা চলো তো, ওদের ঝামেলা ওদের বুঝতে দাও। মাকে জোর করে নিয়ে গেলাম। এরা নিশ্চিত ঝগড়া করেছে। ভাবির চোখ মুখ অ্যালার্জির জন্য এমন হয়নি, বরং কান্নার জন্য এমন হয়েছে। আকাশ, আমারই ভুল হয়েছে, ফোনটা ধরা উচিত ছিল। আমার তো মনেই ছিল না। এটা একটু বেশি ইমোশনাল। মেঘলা, চোখ খুলতে ইচ্ছে করছে না। এত দুর্বল লাগছে কেন? আকাশ, হয়তো জ্ঞান ফিরেছে। হ্যাঁ, নড়াচড়া করছে। মেঘলা, শুনতে পাচ্ছ? মেঘলা, কে? আকাশ, আমি। মেঘলা চোখ খুলে আকাশকে দেখে তাড়াতাড়ি উঠে বসতেই মাথা ঘুরে উঠল। পড়ে যাওয়ার আগে আকাশ ধরে ফেললো। আকাশের বুকে গিয়ে পড়লাম, জড়িয়ে ধরলাম আকাশকে। আকাশ, এখনই আবার পড়ে যাচ্ছিলে? সেন্সলেস হও কিভাবে? মেঘলা, আমি তো ঘুমিয়েছিলাম। আকাশ, ঘুমিয়েছিল? সারাদিনে কিছু খাওনি কেন? মেঘলা, আপনি আমার ফোন রিসিভ করেননি কেন? আকাশ, চলো ফ্রেশ হয়ে খেয়ে নিবে। কোনো কথা বলতে না দিয়ে বলে দোলে ওয়াশরুমে নিয়ে হাত মুখ ধুয়ে আনলাম। খাবার খাইয়ে দিতে নিলাম। হা করো। মেঘলা, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলছেন না কেন? আকাশ, ওর দিকে তাকালাম। কি হাল হয়েছে এতদিনে, এখনো চোখ মুখ ফুলে আছে। মনে হচ্ছে জামাই মরছে আর মরা কান্না কাঁদছে। তাকিয়ে বলছি, হয়েছে এখন? হা করো। মেঘলা, খাবার মুখে নিলাম। আসলে আমি। আকাশ, আগে খাওয়া শেষ করো, পরে কথা বলো। মেঘলা, চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে উনি চলে যেতে নিলে হাত টেনে ধরলাম। কোথায় যাচ্ছেন? আকাশ, তুমি শুয়ে পড়ো, আমি প্লেট নিচে রেখে আসছি। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে এলাম। ফিরে এসে দেখি সেভাবেই বসে আছে। কি হলো? শুয়ে পড়ো। মেঘলা, আসলে গতকাল আমি ইচ্ছা করে এমন করিনি। তখন আমার কি। আকাশ, সরি, ভুলটা আমার ছিল। তোমার অনুমতি ছাড়া এত কাছে যাওয়া ঠিক হয়নি। সরি, আর কখনো এমন ভুল হবে না। মেঘলা, ওনার হাত টান দিলাম। উনি আমার ওপর এসে বললেন আর আমি বেডে। বললাম তো, আমি ইচ্ছে করে এমন করিনি। কি হয়েছিল আমি নিজেই জানি না। আমিও তো। আকাশ, তুমিও তো কি? মেঘলা, আমিও তো ভালোবাসি আপনাকে, নিজের করে পেতে চাই। সেটা কিভাবে বলবো? আকাশ, কি হলো বলো? মেঘলা, কিছু না। আকাশ, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। মেঘলা, উনি উঠে চলে যেতে নিলে ওনার শার্টের কলার ধরে ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আকাশ, আমার চোখ এক একটা রসগোল্লার মতো হয়ে গেছে। এটা কি মেঘলা নাকি অন্য কেউ কেমন পাগলের মতো কিস করছে? আমি আর কতক্ষণ নিজেকে সামনে রাখতে পারবো? আমিও কিস করতে লাগলাম। মেঘলা, অনেক সময় পর ছেড়ে দিলাম আর উনি উঠে চলে যাচ্ছিলেন। আবার হাত টেনে ধরলাম। এখনো রেগে আছেন? অসহায়ভাবে তাকিয়ে। আকাশ, না। আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। মেঘলা, অনেক সময় পর ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু উনি ছাড়ছে না। কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দিলেন। আকাশ, এমন মিষ্টি পেলে কেউ রাগ করে থাকতে পারে? দুষ্টু হাসি দিয়ে। মেঘলা, ওনার কথা শুনে মাথা নিচু করে ফেললাম লজ্জায়। এটা আমি কি করেছি বিশ্বাসই হচ্ছে না। আকাশ, ওর কপালে একটা কিস করে বুকে নিয়ে শুয়ে পড়লাম। এখন ঘুমিয়ে পড়ো, তোমার শরীর অনেক দুর্বল। মেঘলা, ঘুমাবো না। আকাশ, কি? মাথা উঁচু করে ওর দিকে তাকালাম। তাহলে কি করবে? মেঘলা, আপনি গল্প বলবেন, আমি শুনবো। আকাশ, তুমি কি বাচ্চা? মেঘলা, আপনার বয়স কত? আকাশ, 28। কেন? মেঘলা, আর আমার 20 বছর। আপনার থেকে 8 বছরের ছোট। তাহলে আমি আপনার সামনে বাচ্চাই। আকাশ, আসছে বাচ্চা। ঠিক সময়ে বিয়ে দিলে তোমার 4-5টা বাচ্চা থাকতো। মেঘলা, কি? আকাশ, কি না জি? এখন ঘুমাবে নাকি বাচ্চা নেওয়ার? মেঘলা, আপনি খুব পচা। আকাশ, আমি জানি, এখন ঘুমাও। দেখতে দেখতে রিয়াদ, লিজা আর মাহিন, যাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। মাহিন আর রবিন নিজেদের হাফ বউ। মাহিনের আর বউকে রবিনের প্রতিনিয়ত মানানোর চেষ্টা করছে। আর রিয়াদ আর আকাশ জটিয়ে প্রেম করছে। চাঁদ মাহিনের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। আর রূপ রবিনের সাথে
স্বাভাবিক থাকলেও শুধু নিজেই দায়িত্ব পালন করছে, এর বাইরে কিছু না। রবিন প্রতিটা মুহূর্তে রূপের খেয়াল রাখছে। আর আজ রিয়াদ আর লিজার বৌভাত ছিল, কিন্তু মজার ব্যাপার হলো রিয়াদ আর লিজাকে লিজাদের বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিয়েই আকাশ মেঘলা মাহিন চাঁদ সবগুলো উধাও। আকাশের সাথে রবিনের সম্পর্ক অনেকটা আগের মতো হয়ে গেছে। চাঁদ, কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? ওদের যেতেও দিলেন না আগে। মাহিন। চাঁদ, যত সব ঢং। মাহিন, ওর চোখ বেঁধে দিলাম। চাঁদ, আরে চোখ কেন বাঁধছেন? মাহিন, একটু পরই বুঝতে পারবে। চাঁদ চোখ খুলে দিতেই আস্তে আস্তে সামনে তাকালাম। হ্যাঁ, একটা খোলা মাঠের মাঝখানে ফুল আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো ছোট একটা ঘরের মতো। ঘরের চারপাশ খোলা, শুধু ওপরে টিনের চালা। সারা মাঠে জোনাকি পোকা উঠছে। এত সুন্দর জায়গা কখনো দেখিনি আমি। দৌড়ে ওই ঘরের কাছে গেলাম। ঘরের ভেতরে পা রাখতেই ওপর থেকে ফুল ঝরে পড়লো মাথায়। ঘরের মাঝে টেবিলে একটা কেক রাখা, সারাটা ঘর অসংখ্য মোমবাতি জ্বালিয়ে রাখা। কোনো বৈদ্যুতিক লাইট নেই, তাই আরও সুন্দর লাগছে। এত সৌন্দর্য দেখে মাহিনের কথা ভুলিয়ে গিয়েছিলাম। ওকে খুঁজতে পেছনে ফিরতেই মাহিন আমার সামনে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো। মাহিন, তোমাকে প্রথম যেদিন আমাদের বাড়িতে দেখেছিলাম মনে হয়েছিল আকাশের চাঁদ আমাদের ভাঙা ঘরে নেমে এসেছে। ভালো লেগেছিল, কিন্তু যত তোমাকে কাছ থেকে দেখতে লাগলাম, তোমার বাচ্চামিগুলো দেখতে লাগলাম, তখন কখন ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। কিন্তু আমি যে তোমার যোগ্য নই, তাই নিজের মনের সব কবর দিয়েছিলাম। যখন জানলাম তুমি আমাকে ভালোবাসো, কষ্টটা বেড়ে গেল হাজার গুণে। কিন্তু আমার করার কিছুই ছিল না, তাই কষ্ট দিয়েছি। তোমাকে দূরে চলে যেতে চেয়েছি। এই ভুলটা কি মাফ করা যায় না চাঁদ? ভালোবাসি তোমাকে, কতটা বলে বোঝাতে পারবো না। চাঁদ, আমি মনে করেছিলাম উনি আমাকে ভালোবাসে না, কিন্তু উনি তো আমার আগে থেকেই। ফুলগুলো নিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। ভালোবাসি। মাহিন, অনেকটা সময় এভাবেই কাটলো। চলো তোমার ফেভারিট চকলেট কেক কাটি। চাঁদ, হুম। মাহিন, কেক কেটে আমি ওকে খাইয়ে দিলাম, আর ও আমাকে। ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট আঙুল দিয়ে খেয়ে নিলাম। লজ্জা পেয়ে জড়িয়ে ধরলাম আমাকে। তোমাকে বুকে নিয়ে বাকি জীবন কাটাতে চাই। চাঁদ, আমিও এই বুকে মাথা রেখেই বাকি জীবন কাটাতে চাই। মেঘলা, এখনই বাসায় চলে আসলেন কেন? একটু পর সবার সাথেই আসতে পারতাম। আকাশ, ওর কথার কোনো উত্তর না দিয়ে বাসার ভেতরে আসলাম। মেঘলা, বাসা অন্ধকার কেন? শুনছেন? লাইট জ্বলে উঠতে আমি অবাক হয়ে গেলাম। সামনে তাকিয়ে পাশে তাকিয়ে দেখি আকাশ নেই। সারা বাসা খুব সুন্দর করে সাজানো, বেলি ফুলের ঘ্রাণ করছে সারা বাড়িতে। চারদিকে শুধু সাদা বেলি আর সাদা বেলুনের সমাহার। মনে হচ্ছে মেঘের দেশে চলে এসেছে। ধীরে ধীরে উপরের রুমে যেতে লাগলাম। এত সুন্দর করে বিয়ের দিনও সাজানো হয়নি। রুমের দরজা ঠেলে ভিতরে যেতে সাদা গোলাপের পাপড়ি ঝরে পড়লো আমার উপর। রুমটা আরো বেশি সুন্দর করে সাজানো, সারা ফ্লোরে সাদা গোলাপের পাপড়ি আর সাদা বেলুন ছড়ানো। বেডটা সাদা পদ্ম ফুল দিয়ে সাজানো, আর সারা রুম রজনীগন্ধা দিয়ে। আমি কি কোনো মেঘের রাজ্যে চলে এলাম? বেডের ওপর একটা প্যাকেট দেখে হাতে নিলাম। একটা হোয়াইট কালারের শাড়ি আর হোয়াইট ডায়মন্ডের জুয়েলারি। ফোনে মেসেজের শব্দ হলে ওপেন করে দেখি আকাশের মেসেজ। আকাশ, শাওয়ার নিয়ে শাড়িটা পরো। মেঘলা, আমি ওনার কথা মতো শাওয়ার নিয়ে চলে গেলাম। ওয়াশরুমে সাদা গোলাপের পাপড়ি বেছানো। শাওয়ার শেষ করে কোনো রকমে শাড়িটা পরে নিলাম। আমি ভালো করে শাড়ি পরতে পারি না। শাড়িটা পরে মাথায় টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হতেই আবার মেসেজ। আকাশ, জুয়েলারি পরে নাও আর চোখে গাঢ় কাজল। চুল চুলগুলো ছেড়ে রাখো, আঁচড়াবে না একদম, শুধু ভালো করে মুছে নাও। মেঘলা, উনি কোথায় গেলেন? আর জানলেন নেবা কেমন করে? আমার শাওয়ার নেওয়া শেষ, আবার ফোনে টুং করে উঠল। আকাশ, এত না ভেবে যা করতে বলেছি করো। মেঘলা, উনি যা করতে বললেন তাই করলাম। সবার শেষে কাজল দিলাম। কাজলটা দিয়ে ড্রেসিং টেবিলের ওপর রাখতেই রুমের সব লাইট অফ হয়ে গেল। ভয় পেয়ে আকাশকে ডাকতে লাগলাম। শুনছেন? আকাশ, তোমার বিচরণ সর্বদা আমার বুকে যত্নে আগলে রাখি হাতে। তবুও একটুতেই বড্ড অভিমান তোমার। ছেড়ে যাওয়ার হাজার বাহানা তোমার আছে ভালোই জানা। তুমি কি বোঝো না? তুমি ছাড়া আমি শূন্য, রংহীন।
এসব কি তোমার অজানা? তবু তুমি ছেড়ে যাবেই, ঝরে যাবে পৃথিবীর বুকে। রয়ে যাব আমি একা তোমার যাওয়ার পথ চেয়ে। কোথায় ইচ্ছে যাও, যেথায় ইচ্ছে যাও তুমি, তোমার শেষ ঠিকানা যে আমি। দূর, যত দূরে যাওয়ার বাহানাই খোঁজো, বারবার ফিরতে হবে আমাতেই। মেঘের ঠিকানা যে আকাশের বুকেই। মেঘলা একটার পর একটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে আর কবিতা আবৃত্তি করছে আকাশ। সাদা পাজামা আর পাঞ্জাবিতে পবিত্র লাগছে দেখতে, যেন এই মেঘ রাজ্যের রাজকুমার। আকাশ রুমের সব মোমবাতি জ্বালিয়ে মেঘলার সামনে দাঁড়ালাম। যেথায় ইচ্ছে যাও তুমি, তোমার শেষ ঠিকানা আমি। মেঘলার কানের কাছে ফিস ফিস করে বললাম, আমার মেঘরাজ্যের মেঘ পড়ি সারা জীবন, আমার আকাশ যেন তোমার মেঘে মেঘলা হয়ে থাকে। মেঘলা সারা জীবন এই আকাশের বুকে বিচরণ থাকবে এই মেঘে। আকাশ সত্যি? মেঘলা আকাশ কথা দিলে? মেঘলা আকাশ জড়িয়ে ধরলাম আমার মেঘপরীকে। কেমন লেগেছে এই মেঘরাজ্য আমার মেঘপরীর? মেঘলা স্বপ্নের মতো মনে হচ্ছে, সত্যিই কোনো মেঘের রাজ্যে চলে এসেছি। আকাশ এই মেঘরাজ্যের রানী তুমি আর আমি রাজা, এখন একটা রাজকন্যা হলেই কমপ্লিট। মেঘলা এসব করার মানে কি? মা আর চাঁদ বাসায় এলে কি মনে করবে? আকাশ আমার মেঘপরীকে মেঘরাজ্যে কেমন লাগে দেখতে ইচ্ছে হলো, তাই এত কিছু। চাঁদ মাহিনের সাথে লং ড্রাইভে গেছে আর মা নানুকে দেখতে গেছে। মেঘলা আপনার নানু আছে? আকাশ নানু মামা সব আছে, কিন্তু যোগাযোগ নেই। বাবা চলে যাওয়ার পর কেউই পাশে দাঁড়ায়নি, তাই আমরাও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। দেখো, সেসব বাজে সময়ের কথা মনে করে আমার মুড খারাপ করতে চাই না। মেঘলা আচ্ছা। আকাশ মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দিলাম, চলো কেকটা কাটবে। মেঘলা কিসের কেক? আকাশ আজকে আমাদের বিয়ের 2 মাস হলো, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। মেঘলা টেবিলের উপর একটা চকলেট কেক দেখলাম, কেকের উপর লেখা ওয়েলকাম টু আওয়ার নিউ লাইফ। ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। এটা কখন আনলেন? আকাশ যখন লাইট অফ হয়ে গিয়েছিল তখন। এখন চলো কেক কেটে মেঘলা আমাকে খাইয়ে দিল আর আমি মেঘলাকে একটু খাইয়ে বাকিটা সারা মুখে মেখে দিলাম। মেঘলা এটা কি করলেন? আকাশ তোমাকেই এখন আস্ত একটা চকলেট কেক লাগছে। মেঘলা রাগে ওনার থেকে মুখ ঘুরিয়ে নিলাম। আপনি জানেন না আমার কেকের ক্রিমে অ্যালার্জি, এখন তো মুখটা ফুলে ভূতের মতো হবে। আকাশ জানি তো। মেঘলা জানা সত্ত্বেও এমন করলে? মেঘলা করলাম, কারণ এটাই এমন কিছু হবে না, তোমার জন্য স্পেশালি বানানো, বুঝতে পেরেছো আমার চকলেট কেক। মেঘলা মুখ গোমরা করে টিস্যু দিয়ে মুছতে গেলে উনি হাত ধরে ফেললেন। এখন মুছতে তো দেবেন। আকাশ আমি লাগিয়েছি, আমি মুছে দিচ্ছি। মেঘলা আমি কিছু বলার আগে ওনার মুখ ওনার 2 হাতের আঁচলে নিয়ে গালের চকলেট জিহ্বা দিয়ে খেয়ে নিলেন। আমি ওনার হাত খামচে ধরলাম। আকাশ জিহ্বা দিয়ে ওর গালে লেগে থাকা চকলেট খেয়ে নিতেই মেঘলা আমার হাত খামচে ধরলো চোখ বন্ধ করে। এটা টেস্ট পৃথিবীর সব চকলেটকে হার মানাবে। মেঘলার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম। মেঘলা ওনার কথা শুনে সরে আসতে চাইলেও পারলাম না, উনি এভাবেই ধরে রাখলেন। আকাশ আস্তে আস্তে ওর সারা মুখের চকলেট জিহ্বা দিয়ে খেয়ে নিলাম। ঠোঁটের চারপাশে যখন জিহ্বা লাগাতে শুরু করলাম, মেঘলা তখন কেমন মুচড়া মুচড়ি করতে লাগলো। ওর ছোট ছটফট আমাকে অজানা অনুভূতি দিচ্ছে। মেঘলা ওনার এই স্পর্শ আমি সহ্য করতে পারছি না, শুধু ছটফট করে যাচ্ছি। আকাশ ওর ঠোঁটগুলো অসম্ভব কাঁপছে আর আমাকে পাগল করে দিচ্ছে। ঠোঁট মিলিয়ে দিলাম ওর ঠোঁটে। মেঘলা যেন এতক্ষণ এটাই চাইছিল, আমার সাথে পাল্লা দিয়ে কিস করে যাচ্ছে। অনেক সময় কিস করে ছাড়তেও পেছনে ঘুরে গেল। আমি পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিলাম। মেঘলা গলায় একের পর এক কিস আর লাভ বাইট দিয়ে যাচ্ছে উনি, আর ওনার হাত বিচরণ করছে আমার খোলা পেটে। এ কেমন অনুভূতি! আজ এটুকুতে যেন মন ভরছে না, মনে হচ্ছে আরও আদর চাই আমার। আকাশ ওর গলায় কিস করে যাচ্ছে, আজ মনই ভরছে না কিস করে। কিস করার সময় আপনা আপনি ওর শাড়ির আঁচল কাঁধ থেকে খসে পড়লো। ওর পেটে হাত বুলিয়ে আস্তে আস্তে হাত পেট থেকে উপরের দিকে আনতে শুরু করলাম।
মেঘলা উনি পেট থেকে হাত একটু একটু করে উপরে আনতে শুরু করছে। একদম শেষ মুহূর্তে আমি ওনার হাত আটকে ধরলাম। আকাশ ও আমার হাত আটকে ধরতে ওর বাহু ধরে এক ঝটকায় নিজের দিকে ফেরালাম। শাড়ির কুচি খুলে একাই পড়ে গেল। ও চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কিভাবে শাড়ি পরেছ? আমি ছোঁয়ার আগেই খুলে গেল। কানের লত্তিতে একটা কামড় দিয়ে বসলাম। মেঘলা যে জানি না। আকাশ ওর গলা থেকে নেকলেস খুলে গলায় একটা কিস করলাম। কানের দুলগুলো খুলে কানে একটা কিস করলাম। তারপর আবার ওর দিকে তাকালাম। ওর কাপা ঠোঁটগুলিতে ঠোঁট ডুবিয়ে দিলাম। এক হাত ওর মাথায় পেছনে ধরে আছি, অন্য হাত ওর খোলা পেটে আঙুল দিয়ে ছুঁয়ে দিতে দিতে হাত উপরে আনতে গেলে আবার হাত আটকে ধরল মেঘলা। ওর ঠোঁট ছেড়ে কোলে তুলে বেড়ে শুইয়ে দিলাম। ওর দিকে ঝুঁকতে চোখ পিট পিট করে তাকালো আমার দিকে। নাও আই নিড ইউ ফুলি, ফিস ফিস করে বললাম। মেঘলা ওনার কথা শুনে আবার চোখ বন্ধ করে নিলাম। আমি অলসো মনে মনে বললাম। আকাশ হাত ওর পেটে রেখে গলায় মুখ গুজে দিলাম। হাত উপরের দিকে আনতে গেলে এবার আর মেঘলা বাধা দিল না। ছোট ছোট লাইফ বাইট যখন ও ব্যথায় উহ করে উঠছে, তা যেন আরও পাগল করে তুলছে আমাকে। আজ মেঘলা আর আকাশ মিলে মিশে এক হয়ে গেছে। পূর্ণতা পেয়েছে ওদের ভালোবাসা, পূর্ণতা পেয়েছে ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ভালোবাসা সাগরে বেড়াচ্ছে তারা। আমরা না হয় এদের একা ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে আসি। রবিন বাসায় ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। রূপ ফ্রেশও হয়ে নেয়নি। আজ আমরা আমাদের বাসায় চলে এসেছি। একটা টাওয়েল ভিজিয়ে ওর শরীর মুছিয়ে দিয়ে শাড়ি চেঞ্জ করে নাইটি পরিয়ে দিলাম। গভীরভাবে ঘুমিয়ে আছে রূপ। মুখ দেখলে বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। জানি না কবে তোমার থেকে ক্ষমা পাবো, তবে চেষ্টা করব যতদিন বেঁচে আছি ততদিন। খোলা মাঠের মাঝখানে পাশাপাশি শুয়ে আছে মাহিন আর চাঁদ। পূর্ণিমার ভরা চাঁদ দেখতে ব্যস্ত তারা। চাঁদ, আপনি একবার আকাশের দিকে তাকাচ্ছেন আর একবার আমার দিকে তাকাচ্ছেন কেন? মাহিন, বোঝার চেষ্টা করছি কোন চাঁদটা বেশি সুন্দর, আমার পাশে শুয়ে থাকা চাঁদ নাকি দূর আকাশের ওঠা ওই চাঁদ? চাঁদ, ঢং। মাহিন, তুমি খুব আনরোমান্টিক। চাঁদ, তাহলে রোমান্টিক কাউকে খুঁজে নিয়েন। আকাশ, মাহিন, আমার আনরোমান্টিক চাঁদই ভালো, আমার ছোঁয়া এমনিতেই রোমান্টিক হয়ে যাবে। চাঁদ, ওনার কথা শুনে লজ্জায় অন্যদিকে মুখ ফিরালাম। মাহিন, ওকে আবার আমার দিকে ফিরালাম। ভালোবাসি। চাঁদ, আমিও। মাহিন, আমিও কি? চাঁদ, ভালোবাসি। মাহিন, বুকে জড়িয়ে নিলাম চাঁদকে। রিয়াদ, তোমাকে একটা কথা বলার ছিল লিজা। লিজা, জি বলুন। রিয়াদ, আমার একটা অতীত আছে। লিজা, শুনতে চাই না, আমি শুধু আপনার বর্তমান আর ভবিষ্যৎ হয়েই থাকতে চাই। রিয়াদ, কখনো ভুল বুঝবে না তো? লিজা, ভুল বুঝবে ভুল বুঝ ভাঙিয়ে দিয়েন, আমারও কিছু। রিয়াদ, একই উত্তর, আমিও তোমার বর্তমান আর ভবিষ্যৎ হয়ে থাকতে চাই। লিজা, আমিও একই কথা বলবো, ভুল বুঝবেন না তো? রিয়াদ, আবারও একই উত্তর, ভুল ভাঙিয়ে দিও। জড়িয়ে ধরে চাঁদ দেখতে লাগলাম দুজনে। 6 বছর পর। মেঘলা, রোদ দাঁড়াও বলছি। রোদ, আমি আর থামো না, খাবো না। মেঘলা, আজকে তোমার তোমার রূপক ভাইয়া আসবে, তারপর মাহি আর রিধিও আসবে। যদি না খাও আসবে না কিন্তু। রোদ, সত্যি আসবে সবাই? আসবে সবাই। মেঘলা, সত্যি তো, তুমি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও। রোদ, আমি ডিম থামো না, ডিম পাতা, আমি ডিম খাবো না, ডিম পচা। মেঘলা, এই ছেলের জন্য আমি পাগল হয়ে যাব। ডিম খাবে না, দুধ খাবে না, মাছ খাবে না, সবই নাকি পচা। তাহলে ভালোটা কি তুই বল বাপ আমার। আকাশ, কি হয়েছে? মা ছেলে আবার যুদ্ধ লেগে গেছে কেন? মেঘলা, এই নিন খাবার, আপনার ছেলেকে আপনিই খাওয়ান, আমি পারবো না। এই পচা, এটা পচা, ওটা পচা, খাবেটা কি আপনার ছেলে? আকাশ, তোমার কাছে বলে, আমার কাছে তো কখনো বলে না কিছু। মেঘলা, সেটাই তো প্রবলেম, বাবের কাছে গেলে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে, কোনো বায়না নেই,
আমার কাছে এলেই যত ফাজলামো। সারা জীবন বাবা আর মেয়ের ভালোবাসা দেখেছি, এখানে উল্টো। আমার থেকে আকাশের সাথে বেশি খুশি আর শান্ত থাকে রোদ। দেখতে আমার মতো হলেও গায়ের রং তার আর স্বভাব বাপের মতো পেয়েছে। আল্লাহ আমার কথা শুনেছে। আল্লাহর কাছে দিনরাত বলতাম আমার সব গুণ আমার সন্তান পেলেও গায়ের রং যেন না পায়। এই রঙের জ্বালা আমার সন্তানকে যেন ভুগতে না হয়। কোনো রাজপুত্রের থেকে কম নয় আমার ছেলে। আল্লাহ আমার কথা শুনেছে। তো আপনারা তো ভালো ছেলে, আপনিই খাওয়ান না। আমার আরও অনেক কাজ আছে। খাবার আকাশের হাতে ধরিয়ে চলে এলাম। আকাশ, আরে শোনো না, যা চলে গেল। মায়ের সাথে দুষ্টুমি করেছো পাপা? রোদ, আমি তুমি করি? তুমি বলো বাবা, আমি কি দুষ্টুমি করি? তুমি বলো বাবা। আকাশ, একদম না। আসলে তোমার মাটাই পচা। মেঘলা, কি বললেন আপনি? আকাশ, কই কি বললাম? কিছু বলিনি তো। পাপা, খাবারটা শেষ করো এখনই, সুপারম্যানের মতো। রোদ, এখনই টেস্ট করতে দি, এখনই শেষ করছি। রোদ চৌধুরী, আকাশ আর মেঘলার ভালোবাসার প্রতীক। আজ রোদের চতুর্থ জন্মদিন। মাহিয়া হাসান মাহিন আর চাঁদের 6 মাসের মেয়ে রিধিয়া রায়হান, রিয়াদ আর লিজার 1 বছরের মেয়ে রূপক মির্জা, রবিন আর রূপের 5 বছরের ছেলে। সবাই আসবে রোদের জন্মদিনে। মেঘলা, বিকেল হতেই গেস্ট আসা শুরু হয়ে গেল। অনুষ্ঠানে আসা বাচ্চাদের সাথে খেলা করছে রোদ। ওরা কেউ এখনো চলে এলো না কেন? চাঁদ, ভাবি। মেঘলা, চাঁদ কেমন আছো? চাঁদকে জড়িয়ে ধরলাম। ভাইয়ের কোল থেকে মাহিকে কোলে নিলাম। কেমন আছিস ভাই? চাঁদ, মাহিন, আলহামদুলিল্লাহ। চাঁদ, আমার রোদ বাবা কোথায়? মেঘলা, বাচ্চাদের সাথে খেলছে। রোদ, ফুপি। চাঁদ, এই তো আমার বাবাটা। কেমন আছে আমার বাবা? রোদ, ভালো। মেঘলা, রোদ, ফুপিকে জিজ্ঞেস করো কেমন আছে। চাঁদ, থাক না ভাবি, আস্তে আস্তে শিখে যাবে। আকাশ, চাঁদ, মাহিন এখন এলে? মেঘলা, আকাশ ওদের সাথে গল্প করতে শুরু করলো। মাহিকে আকাশ কোলে নিতেই রোজ চিৎকার করে কান্না শুরু করলো। ছেলে মানুষ এত হিংসুটে হয়, নিজের ছেলেকে না দেখলে জানতেই পারতাম না। বাপের কাছে কাউকে ঘেঁষতে দেবে না। একটু পর লিজা আর রিয়াদ ভাইয়াও এলো। আমি তাকিয়ে আছি গেটের দিকে। আমার আপুর শেষ স্মৃতি রূপকের আশায়। হ্যাঁ, শেষ স্মৃতি। মণিমা। মেঘলা, গেটের দিকে তাকাতেই দেখতে পেলাম রূপক দাঁড়িয়ে আছে পাশে। রবিন ভাইয়া। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম রূপককে। এসেছিস বাবা? রূপক, মণিমা। মেঘলা, বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। জীবনটা কত অদ্ভুত। আজ 5টা বছর হয়ে গেল মেঘমণি বলে কেউ ডাকে না। রূপকের মুখে যখন মণিমা ডাকটা শুনি, মনটা একটু হলেও শান্ত হয়। আজও সেই ভয়ঙ্কর দিনের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। আজ থেকে 5 বছর আগে একটা ফোন কল সব এক পলকে পাল্টে দিয়েছিল। সকালে আকাশ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর আমি বেডে বসেছিলাম। তার নির্দেশ অনুযায়ী আকাশের ফোন বেজে ওঠে। আমি রিসিভ করেছিলাম। ওপাশের কথা শুনে হাত থেকে ফোন পড়ে গিয়েছিল। রূপ আপু সিঁড়ি থেকে পড়ে গেছে, হাসপাতালে আছে। ফোনটা রবিনের ফোন থেকে সজীব করেছিল। যখন আমরা হাসপাতালে পৌঁছাই, রূপ আপু অপারেশন থিয়েটারের দরজার সামনে বিধ্বস্ত হয়ে বসে আছে রবিন ভাইয়া। আমিও বসে পড়লাম পাশের চেয়ারে। একটু পর নার্স একটা ছোট্ট পুতুল তোয়ালে দিয়ে মুড়িয়ে বের হয়ে আসে। আপুর কথা জিজ্ঞেস করতেই মাথা নিচু করে রূপককে কোলে দিয়ে চলে যায়। তোয়ালে দিয়ে মোড়ানো পুতুলের দিকে তাকিয়ে মনে হলো এই রূপ আপুর প্রতিবিম্ব। রবিন, ডক্টর, আমার ওয়াইফ। ডক্টর, সরি, শি ইজ নো মোর। রবিন, রূপ। মেঘলা, রবিন ভাইয়ার সে আত্মচিৎকার আজও কানে বাজে। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করেছিলাম। জেনেছিলাম মা হতে চলেছি আমি। রূপাপুর চলে যাওয়া দেখে অবাক আকাশ ভয় পেয়ে গিয়েছিল। বলেছিল আমার বাচ্চা চাই না। আমার জন্য হার মানতে বাধ্য হয়েছিল আকাশকে, কিন্তু 1 মিনিটের জন্য চোখের আড়াল করেনি আমাকে। যার ফল আজ আমি আমার রোদ। সেদিন যদি রবিন ভাইয়াও আপুর কাছে থাকতো, তাহলে হয়তো রূপ আপু আমাদের সাথে থাকতো। রবিন,
খুব ভালো আছো তাই না রূপ? আমাকে একা ফেলে দেখেছো রূপ? পাপ তার বাপকেও ছাড়ে না। তোমার সাথে ৩ বছর অন্যায় করার শাস্তি সারা জীবনের জন্য দিয়ে গেছো। সজীবও তার পাপের শাস্তি পেয়েছে জানো। অনেক মেয়ের মন ভেঙেছিল, আর একজন ওকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। বাকি সবাই ভালো আছে। সেদিন আমি ভুল না করলেও আমরাও আজ ভালো থাকতাম। তোমাকে তো বলেছিলাম রূপ, একা কখনো সিঁড়ি দিয়ে নেমো না। আমার কথাটা যদি শুনতে, আজ তুমি আমার বুকে থাকতে, আর রূপকটা তোমার কোলে। ছেলেটা আমাকে বাবা বলে ডাকে না। 5 বছর বয়সে এসে অনেক বড় হয়ে গেছে। কেমন গম্ভীর হয়ে থাকে সব সময়। বাচ্চাদের কোনো দিক নেই ওর মাঝে। তুমি নাকি আমার জন্য চলে গেছো, তাই সে আমার সাথে কথা বলে না। হ্যাঁ, আমার জন্যই চলে গেছো তুমি। সেদিন যদি সিঁড়ির কাছে তোমাকে দাঁড় করিয়ে রুমে না আসতাম, তাহলে তুমি একা নামার চেষ্টাও করতে না। আর তোমার শূন্যতা আমাকে কুরে কুরে খায় রূপ। আজ আমার চারদিকে শুধু শূন্যতা, তবে তোমার শেষ কথা আজও বাঁচিয়ে রেখেছে আমাকে। অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার রূপ তার রক্তাক্ত হাতে আমার হাত আঁকড়ে ধরে। রবিন, কিচ্ছু হবে না তোমার, আমি হতে দেব না, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি। রূপ, একটু বুকে নেবে তোমার। রবিন, আস্তে করে বুকে নিলাম রূপকে। চোখ মুছে শেষ করার আগেই আবার ধরে উঠেছে। রূপ, ভালোবাসি অনেক বেশি। রিয়াদ, চোখ বন্ধ করতেই চোখের কোণ বেয়ে গড়িয়ে গেল নোনা জল। চোখ বন্ধ করলে আজও সেই কথাটা কানে বাজে। সেটাই ছিল রূপের শেষ কথা। তারপর জ্ঞান হারিয়ে ঢলে পড়ে রূপ আমার বুকে। আবার যখন রূপ আমার বুকে এলো, তখন আমার রূপ ছিল গভীর ঘুমে নিবন্ধ। আজও তার ঘুম ভাঙেনি, আর কোনোদিন ভাঙবেও না। মাটির নিচে শান্তিতে ঘুমাচ্ছে সে, আর আমি তার শূন্যতায় জ্বলছি প্রতিনিয়ত। রুমে এসে ঘুমিয়ে থাকা রূপকের দিকে তাকালাম। ছেলেটা দেখতে যেমন তোমার তোমার মতো হয়েছে, তোমার মতো অভিমানও হয়েছে রূপ। তাই তো কিছুই বলি না ওকে, কিন্তু বাবা ডাক শোনার জন্য বুকটা বড্ড হাহাকার করে। আকাশ, মেঘলা, তুমি আবার কান্না করছো? মেঘলা, কই না তো। অনুষ্ঠান শেষে সবাই চলে যেতেই রোদকে ঘুম পাড়িয়ে বেলকনিতে দাঁড়িয়ে আপুর কথা ভাবছিলাম। আকাশের ডাকে ঘোর কাটলো। আকাশ, তাহলে তোমার চোখে পানি কেন? মেঘলা, চোখে হাত দিয়ে দেখি সত্যিই পানি। এটা হয়তো। আকাশ, রূপ চলে গেছে, 5 বছর হয়ে গেছে মেঘলা। তুমি আর রবিন এখনো নিজেদের সামলাতে পারলে না। মেঘলা, আর কোনোদিন হয়তো পারবো না। আকাশ, রূপ না থাকার কষ্ট আমাদের সবারই আছে, কিন্তু আর কতদিন ওর কথা ভেবে চোখের পানি ফেলবে? মেঘলা, আজ রবিন ভাইয়ার জায়গায় আপনি থাকলে কি করতেন? আকাশ, রবিন এখনো নিঃশ্বাস নিচ্ছে, আমার নিঃশ্বাস তোমার সাথে বন্ধ হয়ে যাবে। মেঘলা, তাহলে রবিন ভাইয়া নিজেকে অনেক সামলে নিয়েছে, যেটা আপনিও পারবেন না। আকাশ, মেঘলাকে একটানে বুকে জড়িয়ে নিলাম। এই মেঘ পরি আকাশের বুক থেকে উড়ে গেলে আকাশের নিঃশ্বাসও তার সাথেই চলে যাবে। মেঘলা, আমিও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসি। আকাশ, নিজের থেকেও বেশি ভালোবাসি আমার। সবার জীবনের গল্প সুখ দিয়ে শেষ হয় না। কিছু গল্প রবিনের মতো শূন্যতায় ভরে যায়, আর কিছু গল্প আকাশের মতো পূর্ণতায়। এতদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি নতুন গল্প শুরু করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।